আসসালামু আলাইকুম, স্বাগত সবাইকে লাইভ লার্ট স্কুলে। আমি ইমরান। তো আজকে আমরা শুরু করব বাস্তব সংখ্যার অনুশীলনীর সলভ। নবম দশম শ্রেণীর বাস্তব সংখ্যার অনুশীলনীর সলভ। তো এখানে প্রথমে দেওয়া আছে 1 নম্বরে, দেখো কোনটি অমূলদ সংখ্যা। 0.3 উপরে পৌনঃপুনিক চিহ্ন আছে, এটাকে আমরা কি লিখতে, আচ্ছা প্রথমে অপশনগুলো লিখি। খ নম্বরে দেওয়া আছে রুট ওভার 16/9। গ নম্বরে দেওয়া আছে কিউবিক রুট অফ 8/27। ঘ নম্বরে দেওয়া আছে কত, 5/√3। এখন আমরা জানি কি, যে সকল সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় সেটা হচ্ছে মূলদ, আর পি বাই কিউ আকারে যেখানে প্রকাশ করা যায় না সেটা হচ্ছে অমূলদ। এখানে কিউ নট ইকুয়ালস টু 0, পি এবং কিউ হচ্ছে পূর্ণ সংখ্যা। এখন 0.3কে আমরা কি লিখতে পারি, 0.3 উপরে পৌনঃপুনিক চিহ্ন, এটাকে কিন্তু আমরা 1/3 লিখতে পারি। এর আগেও দেখছি আমরা এটা, কিন্তু এরপরেও আমরা এখানে দেখি, এক মিনিট, হ্যাঁ। তো এইখানে 0.3কে আমরা কিভাবে পি বাই কিউ আকারে প্রকাশ করবো, বা দুইটা এখানে দেখো স্বাভাবিক ভগ্নাংশ, যেটা যে দশমিক ভগ্নাংশ থেকে সাধারণ ভগ্নাংশ প্রকাশ করবো কিভাবে, প্রথমে 3 লিখবো, অর্থাৎ এই নিয়মটা আমরা কিন্তু জানি। পৌনঃপুনিক চিহ্ন থাকলে প্রথমে পৌনঃপুনিক চিহ্ন বাদে সম্পূর্ণ যে অঙ্কগুলো আছে সেগুলো লিখতে হবে, অর্থাৎ 0-3 পুরোটাই লিখলাম, 0 আর 3, 0 লিখতে হবে না, 3 মাইনাস এই পৌনঃপুনিক চিহ্ন বাদে যে চিহ্নগুলো আছে, যে অঙ্কগুলো আছে সেগুলো লিখতে হবে, 0 বাই যেটার উপরে পৌনঃপুনিক দশমিকের পর যতগুলো সংখ্যার উপরে এই পৌনঃপুনিক চিহ্ন আছে সেটাকে ততগুলো 9 লিখতে হবে। আবার দশমিকের পর অনাবৃত অংশ যেগুলো আছে সে তার বদলে 0 লিখতে হবে, কিন্তু এখানে অনাবৃত অংশ নাই, তাই এখানে আমরা 0 লিখবো না। তাহলে এখানে থাকে কত, 3/9, অর্থাৎ 1/3। তো 1/3 এইটা পি বাই কিউ আকারে প্রকাশ করা যায়, অর্থাৎ দুইটা পূর্ণ সংখ্যার এই ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায়। তো এখানে খ নম্বর অপশন আছে রুট ওভার 16/9। রুট ওভার 16 অর্থ কি, আচ্ছা উপরে আমরা এভাবে লিখতে পারি রুট ওভার 16, আর নিচে রাখতে পারি রুট ওভার 9। তো রুট ওভার 16 হচ্ছে 4, রুট ওভার 9 হচ্ছে 3। তো 4/3 এটা দুইটা পূর্ণ সংখ্যার এই অনুপাত হিসেবে আমরা প্রকাশ করতে পারছি। তো এইখানে আবার আছে, দেখো 5/√3 ঘ নম্বরে 5/√3। তো এখানে নিচেরটা হচ্ছে রুট ওভার 3। তো রুট ওভার 3 এর মান কিন্তু অসীম, বলতে এখানে একটা বড় একটা সংখ্যায় আসে 1.7320, সরি অসীম না, 20 এরকম বেশ কয়েকটা অঙ্ক আসে, আর উপরে থাকে 5। তাহলে এইখানে পি বাই কিউ আকারে কিন্তু প্রকাশ করা যায় নাই, কারণ নিচেরটা কিন্তু কিউ এখানে নট ইকুয়ালস টু 0 হলেও এখানে কিউ যেটা হচ্ছে সেটা পূর্ণ সংখ্যা না, দুইটা পূর্ণ সংখ্যার অনুপাত হিসেবে প্রকাশ করতে হবে, তাহলে সেটা হবে কি মূলদ সংখ্যা, নইলে অমূলদ সংখ্যা। তাহলে এখানে ঘ নম্বর অপশনটাই কারেক্ট, এটা হচ্ছে অমূলদ সংখ্যা। এখানে দেখো কিউবিক রুট অফ 8/27। তো এটাকে কি করবা, এটাকে দেখো যদি এখানে রুট ওভার এ থাকে, যে কোনো একটা সংখ্যা ধরলাম, রুট ওভার এ থাকলে এ টু দি পাওয়ার হাফ, অর্থাৎ পাওয়ার হাফ। কিউবিক রুট অফ এ থাকলে এখানে এ টু দি পাওয়ার 1/3 এরকম ভাবে লিখতে হয়। যেমন 7th রুট অফ এ থাকলে এখানে এ টু দি পাওয়ার 1/7। তো এখানে কিউবিক রুট অফ 8 আছে, উপরেটাকে আমরা কি লিখতে পারি, প্রথমে লিখি কিউবিক রুট অফ 8, আর নিচে হলো কিউবিক রুট অফ 27, এভাবে আমরা ভাগ ভাগ করে লিখবো। তো এখানে লেখার পর এখানে দেখো কিউবিক রুট অফ 8 মানে কি, 8 টু দি পাওয়ার 1/3। আবার নিচে এখানে কিউবিক রুট অফ 27, এটাকে আমরা কি লিখতে পারবো, 27 টু দি পাওয়ার 1/3। তো এইখানে দেখো 8 কে আমরা কি লিখতে পারবো, 2q, উপরে হলো পাওয়ার 3, 1/3। আর এখানে 27 কে আমরা লিখতে পারবো 3q, পাওয়ার উপরে 1/3। এখন দেখো উপরে যে ব্র্যাকেটের উপরে যদি আবার পাওয়ার দেওয়া থাকে এভাবে, আমরা তাহলে পাওয়ার গুণ করতে পারবো। তাহলে 3 × 1/3 = 1, 3 × 1/3 = কত, 1 আসবে না। তাহলে এখানে 2 টু দি পাওয়ার 1, পাওয়ার 2 টু দি পাওয়ার 1, আর নিচে এখানেও সেম কাজ, 3 × 1/3 এখানে গুণ করলে উপরে পাওয়ার 1 আসে। তাহলে এখানে আমরা লিখতে পারবো 3 টু দি পাওয়ার 1, অর্থাৎ 2/3, অর্থাৎ দুইটা পূর্ণ সংখ্যার এই অনুপাত হিসেবে আমরা প্রকাশ করতে পারছি, যেখানে পি এবং কিউ পূর্ণ সংখ্যা, কিউ নট ইকুয়ালস টু 0। তাহলে এটা হচ্ছে কি মূলদ সংখ্যা। তাহলে এই 5/√3 এটা হচ্ছে অমূলদ সংখ্যা। তো চলো আমরা নেক্সট কোশ্চেনে যাই। নেক্সট কোশ্চেনে দেখো এখানে দেওয়া আছে এ বি সি ডি 4টি ক্রমিক স্বাভাবিক সংখ্যা হলে নিচের কোনটি পূর্ণবর্গ সংখ্যা।
ABCD চারটা ক্রমিক স্বাভাবিক সংখ্যা, এখানে পূর্ণবর্গ সংখ্যা কোনটা? তো আমরা কিন্তু এর আগেও এটা প্রমাণ করছি যে চারটা ক্রমিক স্বাভাবিক সংখ্যার সাথে এক যোগ করলে সেটা পূর্ণবর্গ সংখ্যা, অর্থাৎ A B C এবং D যদি চারটা ক্রমিক স্বাভাবিক সংখ্যা হয় 1 2 3 4 5 6 যেটাই হোক, তাহলে সেটার সেই চারটার গুণফলের সাথে এক যোগ করলে সেটা পূর্ণবর্গ সংখ্যা হবে, অর্থাৎ ABCD + 1 এটাই হবে কি পূর্ণবর্গ সংখ্যা। এটা আমরা এর আগে প্রমাণ করছি। যারা এই ক্লাসটা করো নাই আগের ক্লাসটা, তারা আগের ক্লাসটা দেখে আসবা। আগের ক্লাসটা যদি না করে থাকো তাহলে এখানে অনেকগুলো জিনিস বুঝতে তোমাদের অসুবিধা হবে, কারণ এখানে অতগুলো বেসিক আবার নতুন করে বোঝাবো না। তো এখানে আরেকটা জিনিস দেখো, 3 নম্বরের কোশ্চেন দেওয়া আছে 1 থেকে 10 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি। তো এই জিনিসটা তোমাদের ওই চার্টে আমি লিখছিলাম ঠিক, কিন্তু সেখানে এই জিনিসটা দেখায়নি। একটা নাম্বার মুখস্থ করতে হবে 44 22 32 23 21। 44 22 32 23 21 টোটাল কত হয়? সংখ্যাগুলো অঙ্কগুলো যোগ করলে 4 4 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25, টোটাল 25টা। অর্থাৎ 1 থেকে 100 এর মধ্যে টোটাল 25টা মৌলিক সংখ্যা আছে। মৌলিক সংখ্যা কি? 2 3 5 7, অর্থাৎ যে সংখ্যার 1 এবং ওই সংখ্যাটা ছাড়া অন্য কোনো গুণনীয়ক নাই। 2 কে আমরা কি লিখতে পারি? 2 × 1। 3 কে কি লিখতে পারি? 3 × 1। এছাড়া অন্যভাবে প্রকাশ করতে পারি না। যেমন 9 কে যদি আমরা লিখি 3 × 3, 9 × 1, অর্থাৎ এই 9 এবং 1 ছাড়াও অন্য সংখ্যার গুণফল আকারে প্রকাশ করা যাবে, বা অন্যান্য গুণনীয়ক আছে। তাহলে এটা কি মৌলিক সংখ্যা না, এটা যৌগিক সংখ্যা। তো এখানে মৌলিক সংখ্যার কথা বলা হয়েছে, যে মৌলিক সংখ্যা মনে রাখতে পারো 1 থেকে 10, 10 থেকে 20, 11 থেকে 20, 21 থেকে 30, এরকম এই কোনটা থেকে কত পর্যন্ত মৌলিক সংখ্যার যে সংখ্যাটা আছে এটা কয়টা, তোমরা এই সংখ্যার মাধ্যমে এই নাম্বার মুখস্থ করার মাধ্যমে মনে রাখতে পারবা। 44 22 32 23 21। 44 হচ্ছে 1 থেকে 10 এর ভিতরে মৌলিক সংখ্যা, অর্থাৎ 1 থেকে 10 এর ভিতরে এই প্রথম যে 4, এটা হচ্ছে 1 থেকে 10 এর ভিতরে মৌলিক সংখ্যা 4টা। তারপর 11 থেকে 20 এর ভিতরে মৌলিক সংখ্যা 4টা। এরপর 21 থেকে 30 এর ভিতরে মৌলিক সংখ্যা 2টা। এরপর এরকম ভাবে ঠিক এইভাবে দেখবা 100 পর্যন্ত যাবে, ঠিক আছে? তো 1 থেকে 10 এর ভিতরে 4টা কিভাবে দেখো? 2 3 5 7, আর কিন্তু নাই। ওকে, তো এইভাবে এটা মনে রাখতে পারবা। তাহলে এখানে 1 থেকে 10 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টা? 10টা। এখানে 4 নম্বর কোশ্চেনটা দেখো। চার নম্বর কোশ্চেনে বলা হয়েছে কোনটি সকল পূর্ণ সংখ্যার সেট। তো প্রথমে দেওয়া আছে -4, এখানে সেকেন্ড ব্র্যাকেট, প্রথম -4, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে -4 -2 0 2 4 ডট 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 ডট। এগুলো কিন্তু পূর্ণ সংখ্যাই, কিন্তু সকল পূর্ণ সংখ্যা কিন্তু না। যেমন 0-র পরে 2, মাঝখানে 1 বাদ গেছে, 0 2 4 এরকম করে গেছে, ঠিক আছে, কিন্তু মাঝখানে 1 2 3 এগুলো বাদ গেছে, 1 3 এগুলো বাদ গেছে। খ নম্বর অপশনটা দেখো, এখানে বলা হয়েছে, এখানে লেখা আছে এভাবে ডট 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 দিয়ে কমা, তারপর -2 -1 0 1 2 ডট 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 এরকম। তাহলে সকল পূর্ণ সংখ্যা কি? সকল ধনাত্মক এবং ঋণাত্মক যে অখণ্ড সংখ্যা, অর্থাৎ মাইনাস থেকে শুরু করে 0 সহ প্লাস পর্যন্ত এই অখণ্ড সংখ্যাগুলো, অর্থাৎ পয়েন্ট কোনো দশমিক সংখ্যা থাকবে না, 0.5 6 0.6 এগুলো থাকবে না। তাহলে খ নম্বর অপশনটাই হচ্ছে কারেক্ট, অর্থাৎ এটা হচ্ছে পূর্ণ সংখ্যার সেট। এরপর বাস্তব সংখ্যার ক্ষেত্রে বলা হয়েছে, দেখো বাস্তব সংখ্যার ক্ষেত্রে 1 নম্বর অপশন, বিজোড় সংখ্যার বর্গ একটি বিজোড় সংখ্যা। তাহলে চলো এটা এমনি চেক করে দেখি। বিজোড় সংখ্যা যেমন ধরো একটা 3 নিলাম, 3 এর বর্গ কত? 9, এটা কিন্তু বিজোড় সংখ্যা, 9 বিজোড় সংখ্যা। আবার ধরো 7 এর উপর স্কোয়ার করলে 49, এটাও কিন্তু বিজোড় সংখ্যা, তাহলে এটা ঠিক আছে। এরপর 2 নম্বরে দেখো, দুইটি জোড় সংখ্যার গুণফলের গুণিতক জোড় সংখ্যা। দুইটি জোড় সংখ্যার গুণফলের গুণিতক জোড় সংখ্যা। দুইটি জোড় সংখ্যার যেকোনো দুইটি জোড় সংখ্যা ধরি, 2 এবং 4 ধরলাম ধরো, এটার গুণফলের গুণিতক জোড় সংখ্যা। এটার গুণফল কত? 4 দোকানে 8, 8 এর গুণিতক কত? 8 একে 8, 8 নিজেও গুণিতক, 8 দোকানে 16 32 এরকম। তাহলে এগুলোও কিন্তু কি জোড় সংখ্যা, তাহলে এটাও ঠিক। তারপর 3 নম্বর অপশন দেখো,
এখানে বলা হয়েছে পূর্ণবর্গ নয় এমন সংখ্যার বর্গমূল মূলদ সংখ্যা। পূর্ণবর্গ নয় যেমন পূর্ণবর্গ সংখ্যা কোনগুলা? 4, 16, 25 এরকম এরকম সংখ্যা নয়, তাহলে তাদের বর্গমূল হবে মূলদ সংখ্যা। কিভাবে দেখো সেটা মূলদ সংখ্যা হয় কিনা দেখো, যেমন ধরো পূর্ণবর্গ নয় যেমন 2 ধরলাম, তাহলে 2 এর বর্গমূল √2। √2 এর একটা মান দেখবা এটা কিন্তু অসীম, তাহলে এটা কিন্তু কি অমূলদ সংখ্যা, কিন্তু এখানে বলা হয়েছে কি মূলদ সংখ্যা। পূর্ণবর্গ নয় এমন সংখ্যার বর্গমূল মূলদ সংখ্যা, এটা ভুল, অমূলদ সংখ্যা হবে। তাহলে অপশন 1, 2 কারেক্ট। ঠিক আছে, এরপর 6 নম্বরটা দেখো। 6 নম্বরে বলা আছে 3টি ক্রমিক স্বাভাবিক সংখ্যার গুণফল সর্বদাই নিচের কোন সংখ্যা দ্বারা বিভাজ্য। এক মিনিট। আচ্ছা, তো 3টি ক্রমিক স্বাভাবিক সংখ্যার গুণফল সর্বদা নিচের কোন সংখ্যা দ্বারা বিভাজ্য? 3টি ক্রমিক স্বাভাবিক সংখ্যা লিখি, 1, 2, 3 লিখি, বা ধরো 2, 3, 4 লিখলাম। 3টি ক্রমিক স্বাভাবিক সংখ্যার গুণফল সর্বদা নিচের কোন সংখ্যা দ্বারা বিভাজ্য? আগে গুণ করি। 3 দুগুণে 6 গুণ 4, 4 6 24, 24 লিখলাম। ওকে, আরেকটা ট্রাই করে দেখি। 1, 2, 3 লিখি, 2 একে 2, 3 দুগুণে 6, মানে সর্বনিম্ন যেটা লিখলাম। স্বাভাবিক সংখ্যা কোনগুলো? 1, 2, 3, 4 এগুলো শূন্য না, কিন্তু সর্বনিম্ন যেটা আমরা সেটাই দেখি। সর্বনিম্ন সংখ্যা 6, 6 কিন্তু নিজেই 6 দ্বারা বিভাজ্য। এখানে অপশন আছে 5, 5 কিন্তু এটা দ্বারা বিভাজ্য না, মানে 6 আর কি এটা 5 দ্বারা বিভাজ্য না। 6 6 দ্বারাই বিভাজ্য, 7 দ্বারাও না, 11 দ্বারাও না। তাহলে সর্বনিম্ন হবে 6, 1, 2, 3। সর্বনিম্ন যে সবচেয়ে ছোট ছোট স্বাভাবিক সংখ্যা 1, 2, 3। তাহলে এইখানে সর্বনিম্ন যে 6 আছে এই 6 দ্বারাই হবে বিভাজ্য। আচ্ছা, এরপর দেখো এখানে 7 নম্বরে বলা হয়েছে a এবং b দুটি ক্রমিক জোড় সংখ্যা হলে নিচের কোনটি বিজোড় সংখ্যা? এক মিনিট, ফোকাসে প্রবলেম আছে, ওয়েট। হ্যাঁ, a এবং b দুটি ক্রমিক জোড় সংখ্যা যেমন 2 এবং 4 ধরলাম। তো কোনটি বিজোড় সংখ্যা? এটা ধরি a আর এটা ধরি b। তাহলে a স্কয়ার মানে 2 স্কয়ার, 2 স্কয়ার ইকুয়ালস টু কত? 4। এটা কিন্তু জোড় সংখ্যা, বিজোড় সংখ্যা না, তাহলে এটা হবে না। b স্কয়ারও না। a স্কয়ার প্লাস 1 কত হবে? a স্কয়ার প্লাস 1 হবে 4 প্লাস 1 ইকুয়ালস টু 5, তাহলে এটা কিন্তু বিজোড় সংখ্যা। b স্কয়ার প্লাস 2 এটাও হবে না। তাহলে এরপর দেখো 8 নম্বরে আসি। 8 নম্বরে দেওয়া আছে a এবং b দুটি পূর্ণ সংখ্যা হলে a স্কয়ার প্লাস b স্কয়ারের সাথে নিচের কোনটি যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে? a এবং b পূর্ণ সংখ্যা, যে কোনো পূর্ণ সংখ্যা হলে a এবং b দুটি পূর্ণ সংখ্যা হলে a স্কয়ার প্লাস b স্কয়ার এর সাথে কোন যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে এখানে দেখো যোগ করো a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার, এটা কিন্তু সূত্র পড়ে না। তাহলে এখানে দেখে বোঝা যায় আর কি a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। এখানে যদি গ নম্বরের অপশন আছে 2ab, এখানে যদি 2ab যোগ করো তাহলে এখানে হবে a প্লাস b হোল স্কয়ার। এটা কিন্তু পূর্ণবর্গ সংখ্যা। আচ্ছা, 9 নাম্বার ম্যাথে দেখো এখানে বলা হয়েছে যে প্রমাণ করো এই প্রতিটি সংখ্যায় অমূলদ। √5, √7, √10। তো এগুলো কিন্তু আমরা এর আগে একটা দেখছি, এর আগের লেকচারে প্রথম যে বেসিক যে লেকচারটা ছিল সেখানে কিন্তু আমরা দেখেছি। তো এখানে দেখো আমরা আরেকবার দেখি, একটা দেখলেই বাকিগুলো এমনিতেই পারা যায়। তো ধরি √5 দিয়ে দেখি। ধরি √5 একটি কি মূলদ সংখ্যা। এখন মূলদ সংখ্যা যদি এটা না হয় তাহলে তো অমূলদ সংখ্যা। এখন যেহেতু মূলদ সংখ্যা আমরা ধরেছি, তাহলে আমরা এখানে কি বলবো? এটাকে p/q আকারে প্রকাশ করা যায়। যেহেতু কি মূলদ সংখ্যা, এখানে কি p/q আকারে প্রকাশ করা যাবে, এবং এখানে p, q গ্রেটার দেন 1। এখন √5 ইকুয়ালস টু কত লিখবো আমরা? p/q। যেহেতু p/q আকারে এখানে প্রকাশ করা যাবে, তাহলে এখানে আমরা লিখবো উভয় পক্ষে আমরা বর্গ করব। এখন উভয় পক্ষে বর্গ করলে এখানে থাকবে 5, এখানে p²/q²। এরপর উভয় পক্ষে q দ্বারা গুণ করব, গুণ করলে 5q, এখানে থাকে
পি স্কোয়ার বাই কিউ। তাহলে এইখানে দেখো পি এবং কিউ গ্রেটার দেন 1, এটা কিন্তু, এবং এখানে পরস্পর সহমৌলিক, এটাও বলা যাবে যে এখানে এই দুটি পরস্পর সহমৌলিক স্বাভাবিক সংখ্যা পি এবং কিউ। যেহেতু এই যেমন ধরো 24/9 লিখলাম, এখানে কত লিখতে পারি 4 6 24, 3 8 24, এখানে 8/3, 8/3, এখানে কিন্তু 8 আর 3 কিন্তু সহমৌলিক, অর্থাৎ 8 এবং 3 এর এক ছাড়া অন্য কোনো সাধারণ গুণনীয়ক নাই। তাহলে যে কোনো এই জিনিসটা হয়তো ফার্স্ট ভিডিওতে আমি বলিনি যে কোনো এই মূলদ সংখ্যাকে দুইটি সহমৌলিক সংখ্যার অনুপাত হিসেবে প্রকাশ করা যায়। তাহলে এইখানে এই যখন আমরা এটাকে একটি মূলদ সংখ্যা বললাম, তাহলে পি বাই কিউ এরা পরস্পর সহমৌলিক সংখ্যা হতে পারে, অর্থাৎ দুইটি সহমৌলিক সংখ্যার অনুপাত আকারে যেহেতু প্রকাশ করা যায়, তাহলে এখানে পি এবং কিউ গ্রেটার দেন 1। তাহলে এইখানে দেখো এই গ্রেটার দেন 1 এবং এটা কি স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যা হলে যে কোনো স্বাভাবিক সংখ্যা 2 3 4 1 2 3 4, তাহলে এটাকে 5 দ্বারা গুণ করলে সেটা কি 5 কিউ। এখানে তাহলে কি হবে 5 কিউ কি পূর্ণ সংখ্যাই হবে, 5 কিউ পূর্ণ সংখ্যা। কিন্তু এখানে পি স্কোয়ার বাই কিউ, পি স্কোয়ার বাই কিউ এটা কি পূর্ণ সংখ্যা নয়, পূর্ণ সংখ্যা নয়। কারণ কি পি এবং কিউ হচ্ছে স্বাভাবিক সংখ্যা এবং এরা পরস্পর সহমৌলিক সংখ্যা। স্বাভাবিক এবং সহমৌলিক সংখ্যাকে তুমি এইভাবে লেখো, যেমন ধরো স্বাভাবিক এবং সহমৌলিক সংখ্যা, এর আগে আমরা একটা উদাহরণ দেখলাম 8/3, 8/3, এখানে দেখো পি স্কোয়ার বাই কিউ অর্থাৎ 8 স্কোয়ার বাই কত স্কোয়ার বাই 3। তো এটাকে দেখবা 64/3, 64/3, এটা কিন্তু পূর্ণ সংখ্যা হবে না, ক্যালকুলেটর দিয়ে ভাগ করলে দেখবা এটা কিন্তু পূর্ণ সংখ্যা না। তাহলে যেহেতু পূর্ণ সংখ্যা নয়, তাহলে আমরা বলতে পারি কি সুতরাং 2 কিউ নট ইকুয়ালস টু কত 2 কিউ সরি না 5 কিউ, 5 কিউ নট ইকুয়ালস টু কত পি স্কোয়ার বাই কিউ। অর্থাৎ এখানে 5 কিউ আর এই পি স্কোয়ার বাই কিউ এটা কি সমান হবে না, কারণ এটা পূর্ণ সংখ্যা আর এটা কি পূর্ণ সংখ্যা না। তাহলে সুতরাং আমরা কি রুট ওভার কত 5 কে পি বাই কিউ আকারে প্রকাশ করা যাবে না। প্রকাশ করা যাবে না, অর্থাৎ ওই একই কথা, অর্থাৎ 5 কিউ নট ইকুয়ালস টু পি, এখানে অর্থাৎ এইখানেও লিখতে পারি এটাও লিখতে পারি, অর্থাৎ রুট ওভার 5 নট ইকুয়ালস টু কত পি বাই কিউ। সুতরাং রুট ওভার 5 একটি কি অমূলদ সংখ্যা। এটা আলাদা। তো এখানে দেখো প্রথমে আমরা কি মূলদ সংখ্যা ধরে নিব, মূলদ সংখ্যা যদি প্রমাণ করতে না পারি তাহলে সেটা অমূলদ সংখ্যা। তো এখানে পি এবং পি বাই কিউ মূলদ সংখ্যা হলে এটাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যাবে, অর্থাৎ রুট ওভার 5 ইকুয়ালস টু পি বাই কিউ। তারপর এখানে এভাবে করব, করার পর 5 কিউ এটা পূর্ণ সংখ্যা কিন্তু পি স্কোয়ার বাই কিউ পূর্ণ সংখ্যা না। এখন 5 কিউ যদি পূর্ণ সংখ্যা হয়, এটা যদি পূর্ণ সংখ্যা না হয় তাহলে এখানে সমান চিহ্ন দেওয়া যাবে না, অর্থাৎ এটা সমান না। এটা সমান যদি না হয় তাহলে রুট ওভার 5 কিউকে আমরা কি পি বাই কিউ আকারে প্রকাশ করা যাবে না, কারণ এখানে 5 কিউ এবং পি স্কোয়ার বাই কিউ এটা সমান না যেহেতু, তাহলে এখানে আমরা সমান চিহ্ন দিতে পারবো না। তাহলে এটা কি এই যুক্তিটাই কি এটা ভুল। সুতরাং এই রুট ওভার 5 কিউ এখানে বলতে পারি নট ইকুয়ালস টু পি বাই কিউ, অর্থাৎ পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না। সুতরাং রুট ওভার 5 একটি অমূলদ সংখ্যা। আচ্ছা, এর আগে 9 নম্বরে আমরা দেখলাম, তো আর বাকিগুলো আমরা পারবো। এখানে দেখো 10 নম্বরে যে বলা হয়েছে 10-এর কতে 0.31 এবং 0.12 এর মধ্যে দুটি অমূলদ সংখ্যা নির্ণয় করো। তাহলে 0. কত 0.31 এবং 12। তো এখানে একটা সংখ্যা রেখা কি এটা হচ্ছে 0 ধরো, 0.31 এবং 12। আচ্ছা, এখানে এইভাবে লিখতে পারি, এটা ধরো 0.12, এটা হচ্ছে কত 0.31, এটা যেহেতু বড় তাহলে এটার মাঝে যে অমূলদ সংখ্যা আছে সেটা লিখবো। অমূলদ সংখ্যা কি অসীম অনাবৃত সংখ্যা। তাহলে 0.12 এর বড় কত ধরো 0.2 লিখলাম, 0.2134 ডট 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 এরকম লিখলাম। এ সমান ধরি এ একটি সংখ্যা, আরেকটা সংখ্যা ধরি বি, আরেকটা সংখ্যা 0. কত লিখবো 31, যেহেতু এখানে আমি 30 লিখলাম, 30251 ডট 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 ডট। তাহলে এইখানে কিন্তু এ এবং বি
এ এবং বি এরা কি পরস্পর অসীম অনাবৃত্ত সংখ্যা অর্থাৎ অমূলদ সংখ্যা এবং এরা কত 0.12 এর চেয়ে বড় এবং 0.31 এর চেয়ে ছোট, মানে এটাকে এভাবে লিখতে পারি 0.12 এটার চেয়ে বড় হচ্ছে এ আর 0.31 এর চেয়ে ছোট এবং 0.12 এটার চেয়ে বি বড় আবার 0.31 এর চেয়ে ছোট। সুতরাং এ এবং বি হলো নির্ণেয় কি দুটি অমূলদ সংখ্যা। তো এইভাবে লিখতে পারো বা বইয়ে যে কোনো উদাহরণ থাকলে সেগুলো ফলো করতে পারো। এই লেখার নিয়মটা অনেকটা প্রায় এরকমই। তাহলে এরপর খ নম্বর প্রশ্ন দেখি। আচ্ছা 10-এর খতে দেখো এখানে বলা হয়েছে যে 1/√2 এবং √2 এর মধ্যে একটি মূলদ এবং একটি অমূলদ সংখ্যা নির্ণয় করো। এর আগে এরকম করে যেভাবে করলাম অনেকটা সেভাবেই করব। তো প্রথমে 1/√2 এর মানটা আমরা এই দশমিকে প্রকাশ করব। 1/√2 1/√2 ইকুয়ালস টু কত 0.7071067812 আবার √2 সমান কত 1.4142213562। তো এইটুকু লিখলাম আমরা। তো এইখানে এটার মধ্যে একটি কি মূলদ সংখ্যা এবং একটি অমূলদ সংখ্যা নির্ণয় করো। তাহলে এখানে দেখো √2 বা এগুলো কিন্তু ডট ডট, এখানে ডট ডট। ক্যালকুলেটরে দেখা যায় যে অনেক সময় এই কয়েকটা ডিজিটই আসে। তো এখানে যেহেতু লিমিটেড স্পেস আছে এই কারণে এরকম এই কয়েকটা সংখ্যা দেয়। তো এখানে ডট ডট, এগুলো হচ্ছে কি অমূলদ সংখ্যা। এটার মাঝেও আমরা একটা মূলদ সংখ্যা এবং একটা অমূলদ সংখ্যা বের করব। তো এইখানে দেখো 0.7 আর একটা হচ্ছে 1.4। তাহলে 0.7 এর চেয়ে বড় কত 0.8 0.9, তারপর কিন্তু 1 আসে। 1ও কিন্তু চাইলে কিন্তু আমরা 1 লিখতে পারি, 1 কিন্তু একটা মূলদ সংখ্যা। তাহলে এখানে আমরা ধরি এ সমান 0.700 এরকম যদি থাকে তাহলে আমরা ধরো 0.9 ধরলাম, 0.9234 এই পর্যন্ত লিখলাম। এই পর্যন্ত যদি লিখি তাহলে এটা কি, এটা হবে একটা মূলদ সংখ্যা। অর্থাৎ এখানে এই দুইটা সংখ্যার অনুপাত আকারে প্রকাশ করতে পারবো। আবার আরেকটা সংখ্যা যদি বি ধরি 0.9 লিখেছি আমরা, এখানে 1.4 আছে, 1.3 বা 1.2 ধরতে পারি। 1.23 যেহেতু এটা এই দুটার মাঝখানে বলছে 1.234 ডট 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 ডট। তাহলে এইখানে দেখো এ কিন্তু এটার চেয়ে ছোট। আচ্ছা এখানে এভাবে লিখি 1/√2 এটার চেয়ে বড় হচ্ছে এ, আবার এটার চেয়ে ছোট 1.41। আচ্ছা এখানে 1.41 এটা কিসের মান √2 এর চেয়ে ছোট এবং কি বি এর মান লিখি 1/√2 এটা কি 1/√2 এর চেয়ে বড়, লেস দেন কত √2। আবার এখানে বিস্তারিত না লিখলেও চলবে আর কি। তো ওইখানে বইয়ে যেভাবে উদাহরণ দেওয়া আছে তোমরা সেভাবে সাজাতে পারো। এই 1/√2 এর চেয়ে বড় আর √2 এর চেয়ে ছোট। আবার এইখানে এটা আবার এখানে লিখতে পারো যে এ হচ্ছে কি p/q আকারে প্রকাশ করা যায়, বি কে p/q আকারে প্রকাশ করা যায় না। অর্থাৎ এটা এ, সুতরাং লাস্টে লিখে দিতে পারো এ এবং বি যথাক্রমে মূলদ এবং অমূলদ সংখ্যা। নির্ণয় লিখতে পারো যথাক্রমে নির্ণয় মূলদ এবং অমূলদ সংখ্যা।
আচ্ছা, এরপর দেখো এখানে বলা হয়েছে 11 ক নম্বরে প্রমাণ করো যে কোনো বিজোড় পূর্ণ সংখ্যার বর্গ একটি বিজোড় সংখ্যা। যে কোনো বিজোড় পূর্ণ সংখ্যা কিভাবে, ধরো এখানে লিখলাম 2x - 1, যেখানে x বিলংস টু n, মানে ন্যাচারাল বা স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যা কোনগুলা? এই 1 2 3 4 ডট ডট এগুলো এরকম। তো এখানে 2x যদি যে কোনো সংখ্যাকে যদি লিখি, যেমন ধরো 2 × 1 - 1 ইকুয়াল টু কত? 2 একে 2 - 1 ইকুয়াল টু 1। 2 × 2 - 1, 2 দোকানে 4 - 1 ইকুয়াল টু কত? 3। তো এরকম সবগুলোই কি, এই দেখো 1 3 এরকম বিজোড় সংখ্যা আসতেছে, ঠিক আছে? কিন্তু এখানে ওটা বলা হয় নাই। তো এটা কিন্তু তাহলে বিজোড় সংখ্যা। ধরো বিজোড় সংখ্যা সমান, ধরো এখানে কত লিখবো? a সমান এত ধরলাম, এই একটা বিজোড় সংখ্যা a সমান 2x - 1, যেখানে x বিলংস টু 1, এই n। তো এইখানে বিজোড় সংখ্যার বর্গ একটা, এই বিজোড় পূর্ণ সংখ্যার বর্গ একটা বিজোড় সংখ্যা। তো কিভাবে? এই a সমান যদি এটা হয়, তাহলে a স্কয়ার সমান কত হবে? 2x - 1 হোল স্কয়ার। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি? 2x এটার উপরে স্কয়ার, a স্কয়ার মাইনাস 2 × 2ab স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। তো এটাকে কি লিখবো? 4x স্কয়ার মাইনাস 8x প্লাস 1 ইকুয়ালস টু, এখানে 4x কমন যায়, 4x কমন গেলে এখানে x থাকে মাইনাস 4 দোকানে 8, 8x, x মাইনাস 2 এটা থাকে প্লাস 1। তাহলে এইখানে দেখো স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, 4 সরি এখানে 4x আছে, 4x আসে, এখানে 4x, এখানে 4x থাকলে এখানে 1 হবে। সরি আরেকবার লিখতেছি, 4x কমন নিলে x মাইনাস 1 তারপরে প্লাস 1 এটা থাকে। এখন দেখো এখানে x ইন্টু x মাইনাস 1, x ইন্টু x মাইনাস 1, x হলো যে কোনো ন্যাচারাল সংখ্যা 1, ধরো x এর মান 1 ধরলা, দেখেন 1 ধরলে 1 মাইনাস 1 ইকুয়ালস টু এই যে x ইন্টু x মাইনাস 1, অর্থাৎ x ইন্টু x মাইনাস 1, x এর মান যদি 1 ধরো, 1 ইন্টু 1 মাইনাস 1 0, 1 ইন্টু 1 মাইনাস 1 ইকুয়ালস টু কত আসে? 0। আচ্ছা, x এর মান যদি 2 ধরো, তাহলে কত আসে? 2 ইন্টু 2 মাইনাস 1, তাহলে কত আসে? 2 ইন্টু 1 ইকুয়ালস টু 2, 0 2। এরপর দেখো x এর মান যদি 3 ধরো, x এর মান 3 ধরলে কত আসে? 3 ইন্টু 3 মাইনাস 1, অর্থাৎ 3 ইন্টু 2 অর্থাৎ 6। তাহলে এখানে দেখো মানগুলো কি কি আসলো? মানগুলো আসলো 0, তারপর 2, তারপর 6, এগুলা কি জোড় সংখ্যা। তাহলে এইখানে যেহেতু x ইন্টু x মাইনাস 1 এটা জোড় সংখ্যা, এবং তাহলে কি x ইন্টু x মাইনাস 1 এটা কিন্তু ক্রমিক সংখ্যা, ঠিক আছে? দুইটি ক্রমিক সংখ্যার গুণফল, এটা কিন্তু 2 দ্বারা বিভাজ্য, অর্থাৎ এটা কি x ইন্টু x মাইনাস 1 সংখ্যাটি 2 দ্বারা বিভাজ্য, অর্থাৎ কি এটা জোড় সংখ্যা। সুতরাং 4 ইন্টু x মাইনাস 1 সংখ্যাটি এটা কত দ্বারা বিভাজ্য হবে? 2 ইন্টু 4 ইকুয়ালস টু 8 দ্বারা বিভাজ্য, 8 দ্বারা বিভাজ্য। হ্যাঁ, এইখানে এভাবে লিখতে পারো, বা এখানে দেখো এখানে 8 দ্বারা যদি বিভাজ্য, এটা 2 দ্বারা বিভাজ্য, তাহলে এটা কি জোড় সংখ্যা। এখন জোড় সংখ্যার সাথে যদি আমরা 1 যোগ করি, তাহলে সেটা কি বিজোড় সংখ্যা। সুতরাং 4x ইন্টু x মাইনাস 1 প্লাস 1 সংখ্যাটি বিজোড় বা বিজোড় সংখ্যা। আচ্ছা, এখানে দেখো এখানে অনেকের একটা প্রশ্ন আসতে পারে যে এখানে a সমান 2x মাইনাস 1, 2x মানে এখানে যে কোনো স্বাভাবিক সংখ্যাকে 2 দ্বারা গুণ করলে সেটা তো জোড় সংখ্যায় আসবে, যেহেতু 2 দ্বারা গুণ করছি। তো এখানে 2x মাইনাস 1 দিব না প্লাস 1 দিব? তো এখানে মাইনাস 1 দিতে পারো, প্লাস 1 দিতে পারো, যেটাই দাও না কেন, এখানে দেখবা এখানে x ইন্টু x মাইনাস 1 বা x ইন্টু x প্লাস 1 এইভাবে করলে এখানে জোড় সংখ্যায় আসবে। তারপর জোড় সংখ্যার সাথে তুমি 4 দ্বারা গুণ করলে সেটা জোড় সংখ্যা, আবার যদি তার সাথে 1 যোগ করো তাহলে সেটা বিজোড় সংখ্যা হবে। আশা করি বুঝতে পারছো। তো এইখানে দেখো এরপর 11 খ নাম্বার যে কোশ্চেন সেটা দেখবো। 11 খ নাম্বার কোশ্চেনে বলা হয়েছে প্রমাণ করো দুটি ক্রমিক জোড় সংখ্যার গুণফল 8 দ্বারা বিভাজ্য, অর্থাৎ দুটি ক্রমিক সংখ্যার গুণফল, দুটি
ক্রমিক জোড় সংখ্যা, দুটি ক্রমিক জোড় সংখ্যা কি, ধরো যে কোনো জোড় সংখ্যা, ধরো 2x, প্রথম একটা সংখ্যা ধরলা 2x, অর্থাৎ যে কোনো সংখ্যাকে 2 দ্বারা গুণ করলে সেটা তো জোড় সংখ্যা হবে একটা 2x। আরেকটা ক্রমিক জোড় সংখ্যা কত, যেমন ধরো এখানে 2 4, তাহলে 2 4 6, মাঝখানে পার্থক্য কত 2, এখানে পার্থক্য কত 2, তাহলে 2x মাইনাস 2 লিখতে পারো বা প্লাস 2 লিখতে পারো, আমি প্লাস 2 লিখলাম। তো যে কোনো ক্রমিক জোড় সংখ্যার গুণফল 8 দ্বারা বিভাজ্য, তাহলে 2x ইন্টু 2x প্লাস 2, এটা হচ্ছে ক্রমিক জোড় সংখ্যা। এখানে দুটা ক্রমিক জোড় সংখ্যার গুণফল হচ্ছে এটা, তাহলে ক্রমিক জোড় সংখ্যার গুণফল 8 দ্বারা বিভাজ্য। কিভাবে আমরা এটা দেখব, তাহলে গুণ করতেছি। এখানে দেখো 2x, এখানে 2x ইন্টু 2x, এখানে 4x স্কয়ার প্লাস 2x ইন্টু 2 ইকুয়াল কত 4x প্লাস 4x, এখানে 4x কমন যায়, 4x কমন গেলে এখানে কত আসে x প্লাস 1, x প্লাস 1। তাহলে এইখানে দেখো x এবং x প্লাস 1 ক্রমিক, x1 দুটি ক্রমিক সংখ্যা, দুটি ক্রমিক স্বাভাবিক সংখ্যা। আচ্ছা, স্বাভাবিক সংখ্যা, এখানে এখানে এটা বলে দেওয়া দরকার ছিল যে x বিলংস টু n, অর্থাৎ n হচ্ছে ন্যাচারাল নাম্বারের সেট, অর্থাৎ এই ন্যাচারাল নাম্বার যেগুলো আছে 1 2 3 4 এগুলা। তাহলে এখানে দুটি ক্রমিক স্বাভাবিক সংখ্যা, এটা কি x ইন্টু x1, ক্রমিক স্বাভাবিক সংখ্যা ধরো 1 এবং 2, 2 একে 2। আবার এটা যদি গুণ করি আর কি, এখানে যেহেতু গুণাকারী আছে x ইন্টু x মাইনাস 1, সরি x প্লাস 1 বা মাইনাস 1 হতে পারে। ধরো এখানে 2 ধরলা, 2 3 ধরলা, 2 3 ধরলে এখানে কত আসে, 3 দোকানে 6। তাহলে এইখানে দেখো 2 কে 2, 3 দুগুণে 6, তারপর এটাকে কত ধরবা 3 আর 4 ধরো, 3 4 এ 12। এখানে দেখবা যে কোনো ক্রমিক স্বাভাবিক সংখ্যা, এর আগে আমরা এটা প্রমাণ করছি যে দুটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার গুণফল 2 দ্বারা বিভাজ্য। সুতরাং x ইন্টু x প্লাস 1 সংখ্যাটি 2 দ্বারা বিভাজ্য, 2 দ্বারা বিভাজ্য। এখন যেহেতু 4 আছে, এটা যদি 2 দ্বারা বিভাজ্য হয়, তাহলে এটার সাথে 4 গুণ করলে সেটা কত দ্বারা বিভাজ্য হবে, ধরো এখানে এটা 2 দ্বারা বিভাজ্য, এটা 6, এটা 2 দ্বারা বিভাজ্য, এটাও 2 দ্বারা বিভাজ্য। এখন 2 কে যদি তুমি 4 দ্বারা গুণ করো, 4 দুগুণে 8, আবার 6 কে গুণ করো, 6 গুণ 2 ইকুয়াল টু কত, সরি 6 গুণ 2 কেন, এই 6 গুণ 4, যেহেতু 4 গুণ আকারে আছে এখানে, 6 গুণ 4, 4 6 24, আবার 12 গুণ 4, 12 গুণ 4, 4 12 48। তো এখানে দেখো প্রত্যেকটাই কিন্তু 8 দ্বারা বিভাজ্য, 8 3 8 24, আবার এখানে 6 8 48। সুতরাং এখানে বলতে পারো 4 ইন্টু x প্লাস 1, এভাবে লিখতে পারো বা একসাথে লিখতে পারো, 4x ইন্টু x প্লাস 1 সংখ্যাটি কি 2 ইন্টু 4 ইকুয়াল টু কত 8 দ্বারা বিভাজ্য, 8 দ্বারা বিভাজ্য। তাহলে এখানে বলা হয়েছিল যে প্রমাণ করে দুটি ক্রমিক জোড় সংখ্যার গুণফল 8 দ্বারা বিভাজ্য, এটাই হলো প্রমাণিত, প্রুফড। তো এই পার্টে এতটুকুই। পরের পার্টে আছে যে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করো, আবৃত দশমিক ভগ্নাংশে প্রকাশ করে, এখানে 12 নম্বর থেকে শুরু করে 23 নম্বর যে অঙ্কগুলো আছে সেগুলো আমরা একটা একটা করে দেখবো। তো আজকের পার্টে এই পর্যন্তই। তোমরা যারা এই ক্লাসগুলো নিয়মিত করতেছো, আশা করি তোমাদের ভালো লাগতেছে, তো বন্ধুদের কাছে শেয়ার করবা। আর আজকের ক্লাস এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। সে পর্যন্ত সকলে ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।